আর হচ্ছে তোমাদের ব্যাপারে জানো তো, তোমরা নোটিস পাইছো অফলাইন ক্লাসের ব্যাপারে? জি স্যার, 10 তারিখ থেকে হবে বলছে। রাইট, 10 তারিখ থেকে। তো তোমার তো অফলাইনে শুধু, বুঝছো? এটা কিন্তু অনলাইনে হবে না, প্ল্যানিং প্ল্যানিং না, এটা জাস্ট অফলাইনেই নাকি, যেটা আমি শুনলাম। নোটিশে দেখলাম যে স্প্রিং 2022 যারা, আমরা তো স্যার ফল ছিলাম। এরকম কি? আমি তো জানি যে তোমাদের রুটিনটা পাইছো, তোমরা রুটিন পাইছো? না স্যার, আমাদের স্যার ল্যাবের রুটিন দেওয়া হয়েছে নতুন করে। আচ্ছা আচ্ছা, ওই রুটিনটা তোমরা পাবা কেমন? তাহলে আমাদের ডিপার্টমেন্ট থেকে যাবে, তোমরা হয়তো পেয়ে যাবে আজকে কালকের মধ্যে। কেমন? মোটামুটি সব ব্যাচ গুলাকেই যেতে হবে, যেটুকু আমি শুনলাম আর কি। কারণ অথরিটিও চাচ্ছে যে তোমার সবকিছু এখন যাতে ওইখানে হয়, বুঝতে পারছো? ইভেন ল্যাব ট্যাব এগুলো সরানোর চিন্তা চলতেছে। তো সব মিলে বুঝতেই পারতেছো, আনপ্রিপেয়ার অবস্থা যাওয়া আর কি। কেমন? কনক্লুশন হচ্ছে আনপ্রিপেয়ার্ড। আমিও কয়েকবার গেলাম তোমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে, বাট আমার কাছে মনে হলো যে সবকিছু আনপ্রিপেয়ার স্টিল না। জি স্যার, এখনো কমপ্লিট হয়নি। এক্স্যাক্টলি। কেমন ট্রান্সপোর্ট বলো বা সব মিলেই, কেমন তোমার বিভিন্ন রুম টুমের ব্যাপার আছে, টিচারদের তোমার বসার স্পেসের ব্যাপার আছে, কেমন কোনো কিছুই আমি দেখলাম না যে অর্গানাইজড বা এখনো কারেক্ট আছে এই মুহূর্তে। সো এটা জাস্ট আমি জানি না হঠাৎ করে ওদের কেন এই ডিসিশন, কেমন এটা টাইম নিয়ে করা উচিত ছিল আর কি, এরকম ডিসিশন করবো। আবার শুনতেছি অমিক্রনের জন্য আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বন্ধ করবে। হ্যাঁ হ্যাঁ, কোভিড-19ও জানো যে খারাপের দিকে যাচ্ছে। হয়তো 2 উইকস এর মধ্যেই দেখবা যে তোমার লকডাউন এগুলো চলে আসতে পারে। আর আরেকটা জিনিস খেয়াল করছো কিনা তোমরা, যে ঢাকার যে অবস্থা, যে জ্যামের যে কন্ডিশন, কেমন? এই জ্যামের এই ক্ষেত্রে আমি মনে করি যেটা, যে তোমাদের থিওরি ক্লাসগুলো অনলাইন সিস্টেম হওয়াটাই মনে বেটার, তাই না? ল্যাব করো ঠিক আছে ইউনিভার্সিটি গিয়ে, ভেরি গুড, বাট থিওরিটা যদি অনলাইনে হয় এটা তোমাদের জন্য বেটার, তাই না? সবার জন্য বেটার। অনেকে হয়তো তোমার গ্রামে থাকতে পছন্দ করে, তাই না? ডিস্টেন্স প্লেসে থাকতে পছন্দ করে, সো অনলাইন হওয়াটাই মনে হয় বেটার। এই ক্লাসগুলো অ্যাটলিস্ট, থিওরি গুলো অ্যাটলিস্ট। আর প্র্যাকটিক্যাল তো হচ্ছেই তোমার অফলাইন। ওকে, সো আমরা শুরু করি আমাদের জিন থেরাপি লেকচারটা, কেমন? তো যেহেতু রেকর্ডিং থাকবে, তো নো প্রবলেম, তোমরা আর কয়েকজন জয়েন করতে পারো চাইলে, 5-6 জন। ওরা নিশ্চয়ই জানে না, না? নোটিশটা মনে হয় একটু আমি একটু আর্লি দিয়ে ফেলছি, আই মিন একটু কম সময়ের মধ্যে দিয়ে দিচ্ছে নোটিশটা, যাই হোক। তো আমি গ্রুপে বলে দিয়েছি। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি, কেমন? নো প্রবলেম, রেকর্ডিং তো থাকবে আমাদের, নো প্রবলেম। তো জিন থেরাপি নিয়ে যেটা আমরা জানতেছিলাম, যে তোমার আমরা যখন ডিএনএ বা জিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিজ, কেমন পার্টিকুলারলি জেনেটিক ডিজিজ যখন আমরা ট্রিটমেন্ট করি, তখন ওই ধরনের মেডিকেশন গুলোকে আমরা বলবো জিন থেরাপি। এবং হিউম্যান কেন, ডেফিনেটলি আমাদের টার্গেট হচ্ছে মানুষের যেসব জেনেটিক ডিসঅর্ডার গুলো হচ্ছে, তাই না, কন্টিনিউয়াসলি ফ্রম দি অ্যানশিয়েন্ট হিস্টোরি টু নাওডেজ, বিভিন্ন ধরনের যে জেনেটিক ডিজিজ গুলো হচ্ছে, এদের ট্রিটমেন্টে আমরা ডিএনএ বা জিন দ্বারা তৈরি যে মেডিসিন ইউজ করছি, কেমন? এবং নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে এপিআই হচ্ছে আমাদের ডিএনএটা, কেমন, যেটা আমরা দিচ্ছি হেলদি জিন বা হেলদি ডিএনএ, দিস ইজ কল্ড দ্য এপিআই। এবং নিশ্চয়ই জানো যে একটা এপিআই এর সাথে ডেফিনেটলি উই হ্যাভ টু অ্যাড লট অফ এক্সিপিয়েন্টস, সেটা জিন থেরাপি বলো বা কনভেনশনাল থেরাপি বলো, যেটাই বলো, কেমন, ইট শুড হ্যাভ সাম সর্ট অফ এক্সিপিয়েন্ট। এবং আরেকটা জিনিস খেয়াল করছো কিনা, যে জিন থেরাপির ক্ষেত্রে আমরা ভ্যাক্টর ইউজ করছি, কেমন, নট অনলি আওয়ার ড্রাগ বাট অলসো উইথ এ ভ্যাক্টর। আমাদের এই ড্রাগটাকে আমরা একটা ভ্যাক্টরের মধ্যে দিচ্ছি, একটা ভাইরাসের ভিতরে ঢুকায় দিচ্ছি, কেমন, এন্ট্রি করাচ্ছি, দেন সেই ভাইরাসটা ঠিক ডিএনএ তে গিয়ে, আই মিন আমাদের নিউক্লিয়াসে গিয়ে সে তার ইফেক্টটা শো করবে, কেমন, সে ডিএনএ যে চেঞ্জ গুলো হয়েছিল বা ডিফেক্ট যেগুলো হয়েছিল সেটাকে কারেক্ট করবে, সে হেলদি প্রোটিন তৈরি করবে, কেমন? সো দিস ইজ দ্য আলটিমেট আউটকাম ফ্রম দি জিন থেরাপি। দেন হোয়াট উই ডিড, we have got the knowledge about gene, কেমন, যেহেতু আমরা জিন থেরাপি নিয়ে আলোচনা করছি, ডেফিনেটলি we have the basic understanding of gene, তাই না? জিন আর ডিএনএ কি ডিফারেন্স, হাসিবুল শান্ত? জিন আর ডিএনএ কি ডিফারেন্স এদের মধ্যে? ডিএনএ এর মধ্যে অনেকগুলো জিন থাকে, আর জিনের ভিতরে অনেকগুলো কোড থাকে, কিছু নির্দিষ্ট কোড থাকে।
কোড থাকে। আচ্ছা, ডিএনএ জিন দুইটাতেই কোড থাকে, কেমন কোডিং নন কোডিং সাইট দুইটাই থাকে, ডিএনএ বলো জিন বলো। বাট দ্য মেজর ডিফারেন্স ইজ যে তোমার ডিএনএ প্রত্যেকটা পার্ট ডিএনএ কে যদি আমরা অনেকগুলো ডিভিশনে যদি ভাগ করি, প্রত্যেকটা সাব ডিভিশন বা ডিভিশনকে আমরা বলবো জিন। কেমন শর্ট সেগমেন্ট অফ ডিএনএ ইজ কল্ড দ্য জিন। অ্যাকচুয়ালি এদের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই, বাট ছোট বড়, কেমন একটা বড় একটা ছোট, এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, তো দেন আমরা জেনেছিলাম তোমার জিন সম্পর্কে, এরপর আমরা স্ট্রাকচার সম্বন্ধে জেনেছিলাম। কেমন ডিএনএ স্ট্রাকচার মানে হচ্ছে জিনের স্ট্রাকচার। সো উই হ্যাভ গট সাম নলেজ অ্যাবাউট দ্য স্ট্রাকচার। কারণ আমরা যেহেতু ডিএনএ বা জিন থেরাপিটা ইউজ করছি, সো ডেফিনেটলি আমাদের ডিএনএ বা জিনের ডেফিনিট একটা স্ট্রাকচার থাকবে, তাই না? ইট ইজ হ্যাভিং এ ভেরি কমন স্ট্রাকচার। বিভিন্ন যে তোমার বেস গুলা থাকে, দে আর কানেক্টেড বাই হাইড্রোজেন বন্ড। দেন এখানে সুগার থাকবে, বেজের সাথে কানেক্টেড সুগার থাকবে, সুগারের সাথে কানেক্টেড কে থাকবে? ফসফেট গ্রুপ থাকবে, নিশ্চয় তোমরা জানো। তো ডেফিনেটলি আমাদের যে ডিএনএ বা আমাদের যে জিন, সেখানে এই জিনিসগুলাই থাকবে। দিস বেসিক ফান্ডামেন্টাল থিংস শুড বি দেয়ার। কেমন বেস, সুগার অ্যান্ড দিস ইজ দ্য ফসফেট। তো এই জিনিসটাকে আমরা বলছি নিউক্লিওটাইড। দ্যাট মিনস আমাদের ডিএনএ বা আমাদের জিন, এটার মেজর কম্পোনেন্টই হচ্ছে নিউক্লিওটাইড। কেমন পলিনিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইড একসাথে মিলে they will form DNA or gene. Then we have discussed about genetic disorder. যেহেতু আমাদের আচ্ছা, সো আমার একটু কফিং প্রবলেম, বুঝতে পারছো, একটু কফিং প্রবলেম, মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে। সো স্যার খেয়াল অনেক করো। ঠান্ডা পড়ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, হঠাৎ করে তোমার কোল্ড এফেক্টেড। তো বাই দ্য ওয়ে, জেনেটিক ডিসঅর্ডার কেমন, এটা সম্বন্ধে আমাদের কেন জানতে হবে? কারণ আমাদের যে পারপাস, আমাদের যে অবজেক্টিভ, আমরা যে কারণে ডিএনএ বা জিনকে ইউজ করবো, সেটা হচ্ছে এগেইনস্ট জেনেটিক ডিসঅর্ডার। বিভিন্ন জেনেটিক ডিসঅর্ডার এগেইনস্টেই আমরা আমাদের ড্রাগ গুলাকে ইউজ করবো। আমরা জ্বরের এগেইনস্টে বা আমরা টিপিক্যাল তোমার লেটসে ধরো যে অ্যাজমা বা লেটসে তোমার ব্যাকটেরিয়াল ইনফেকশন, এদের এগেইনস্টে কিন্তু আমরা ইউজ করবো না। আমরা ইউজ করবো কখন? যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, এই ডিজিজটা তোমার ডিএনএ এর মিউটেশনের কারণে হয়েছে, কেমন জিনের মিউটেশনের কারণে হয়েছে। সো ইন দিস কেস উই শুড ইউজ আওয়ার থেরাপি। তো এই জন্য আমাদের জেনেটিক ডিসঅর্ডার সম্বন্ধে জানতে হবে, এবং এই ডিসঅর্ডার গুলো কেন হচ্ছে? মিউটেশনের কারণে। কেমন এই যে তোমরা একটা টার্ম দেখতে পাচ্ছ, মিউটেশন। কেমন ডিএনএ স্ট্রাকচারাল যে চেঞ্জ, স্ট্রাকচারাল চেঞ্জ বলতে খেয়াল করো, এখানে যে স্ট্রাকচারটা দেখেছো, এখানে যে কোনো চেঞ্জ, লেটস সে অ্যাডিনিনের এই পজিশনে আসছে থাইমিন, থাইমিনের এই পজিশনে চলে গেল অ্যাডিনিন। আবার এই ফসফেটটা ধরো যে সঠিকভাবে নেই, এই বেসটার জায়গায় অন্য একটা বেস। কেমন হাইড্রোজেন বন্ড ধরো দুইটার জায়গায় তিনটা। তো এরকম এনি চেঞ্জ অফ দ্য ডিএনএ স্ট্রাকচার, সেগুলোকে আমরা বলছি মিউটেশন। তো এই ধরনের মিউটেশনের কারণে আমরা বিভিন্ন ধরনের ডিজিজ দ্বারা এফেক্টেড হয়ে থাকি। কেমন এবং অনেক ক্ষেত্রে এরকম হয় যে তোমার ডেফিনেটলি মিউটেশন হচ্ছে নাম্বার ওয়ান রিজন, নাম্বার টু হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। কেমন কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে, কিছু আদার কেমিক্যালস এর কারণে, লেটস সে ধরো ইউভি রেডিয়েশন, ধরো যে বেনজিন বা আদার কোনো কেমিক্যালস, কোনো অ্যালকালয়েড, কেমন কোনো টক্সিক কম্পোনেন্ট, এদের কারণে অনেক সময় কি হয়, এই ধরনের মিউটেশন গুলো হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের কেমিক্যাল বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, এদের কারণেও আমাদের জেনেটিক ডিসঅর্ডার গুলো হতে পারে। এবং আরেকটা জিনিস, যে জেনেটিক ডিসঅর্ডার গুলো হচ্ছে ইনহেরিটেড। যখন আমাদের প্যারেন্টসে আমরা এই ধরনের জেনেটিক ডিসঅর্ডার দেখবো, দেন দেয়ার ইজ এ ভেরি গুড চান্স টু স্প্রেড ইট আউট ইনটু আওয়ারসেলভস। কেমন ওই ডিজিজটা আমাদের মধ্যে হওয়ার অনেক অনেক বেশি চান্স থাকে। এবং তোমরা নিশ্চয় দেখেছো, জাস্ট একটা চুল পড়ার, হেয়ার ফলিং এর যে এক্সাম্পলটা, এইটা যদি খেয়াল করো, দেখবা যে কারো ফাদার, তার যদি মাথায় হেয়ার ফলিং এর প্রবলেম থাকে, তাই না? হেয়ার ফলিং এর যদি টেন্ডেন্সি থাকে বা এরকম কোনো প্রবলেম থেকে থাকে, দেখবা যে এটা চিলড্রেনের মধ্যে, তার যে অফস্প্রিং এর মধ্যে এটা চলে আসতে পারে বা সম্ভাবনা খুবই হাই। কেমন তোমরা এটা দেখে থাকবা
যেসব ফাদার ওনাদের একটা সার্টেন এজের পরে দেখবা যে মাথায় খুব একটা চুল থাকে না, হেয়ার ফলিং প্রবলেম। অ্যান্ড সিমিলারলি একইভাবে ওই চিলড্রেন ঠিক যখন ওই বয়সটা পার করে দেখা যাবে যে সেম কেস, কেমন কোনো কারণ না, জেনেটিক রিজনের কারণে তার হেয়ার ফলিং গুলো হচ্ছে, কোনো ট্রিটমেন্ট দিয়েও কাজ হচ্ছে না আলটিমেটলি। কেমন? তো এই ধরনের যে ডিসঅর্ডার্স গুলো তোমার মিউটেশন, ডিএনএ মিউটেশন কারণে যেগুলো, এদেরকে আমরা বলছি যে জেনেটিক ডিসঅর্ডার্স। এবং এর মধ্যে আমরা আলোচনা করেছি যে দেয়ার আর ম্যানি ম্যানি জেনেটিক ডিসঅর্ডার্স ইনভলভড। কেমন? সো কি ছিল সেগুলা? সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম। কেমন? এইগুলোকে আমরা বলছি জেনেটিক ডিসঅর্ডার বা ডিজিজ। এরা বিভিন্ন ধরনের মিউটেশনের কারণে, সেম কেস মিউটেশনের কারণে এই ধরনের ডিজিজগুলো হচ্ছে। দেন আমরা জেনেছিলাম যে তোমার অ্যাকচুয়ালি জিন থেরাপি জিনিসটা কি। সিম্পল ডেফিনেশন, যে আমরা জিন দিয়ে যদি কোনো থেরাপি আমরা দিই, তাই না, আমাদের জিন বা আমাদের ডিএনএ এর মাধ্যমে যদি আমরা ডিজিজ ট্রিটমেন্ট করি, দেন দিস ইজ কল্ড জিন থেরাপি। এন্ড ডেফিনেটলি আমাদের টার্গেট হচ্ছে ডিজিজকে ট্রিট করা, ইন সাম সার্কামস্ট্যান্সেস প্রিভেন্ট করা। কেমন? সো দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ জিন থেরাপি। এবং কেন এটা বেশি এত বেশি ইম্পর্টেন্ট এবং কেন এটা নিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, কারণ এটার প্রমিজিং যে ভ্যালু এটা অনেক অনেক বেশি। কেমন? ইটস এ ভেরি প্রমিজিং কাইন্ড অফ মেডিসিন নাউডেজ। দেখা যায় একটা সময় ভাবা হতো যেসব ডিজিজগুলো ইম্পসিবল টু ট্রিট, সেগুলো এখন কি করা যাচ্ছে? ট্রিট করা যাচ্ছে। কেমন? সো ইট ইজ এ ভেরি প্রমিজিং ফ্যাক্টর and a lot of investigations have been going on in Europe as well as in America. এবং রিসার্চের ক্ষেত্রে তোমরা জানো যে ইউএস হচ্ছে নাম্বার ওয়ান অল দি টাইম, দে আর নাম্বার ওয়ান রিসার্চ। আর ইউরোপের ক্ষেত্রে আমি দেখেছি যে জার্মানি হচ্ছে নাম্বার ওয়ান ইন টার্মস অফ রিসার্চ। কেমন? ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি দে আর ফোকাসিং জাস্ট অন দি রিসার্চ। ইভেন ধরো অনেক সময় এরকম হয় যে প্রফেসর ক্লাসে অনেক কম সময় দিচ্ছে, বাট তার যে মেজর কাজ, একজন প্রফেসরের যে প্রাইমারি কাজ, রিসার্চ বা কনফারেন্স বা সেমিনার্স, এগুলোতে একজন প্রফেসর সময় দিচ্ছে অনেক বেশি। বুঝতে পেরেছো? এই যে থিওরিটিক্যাল আমরা সময় দিচ্ছি বাংলাদেশে থিওরি পড়ানোর ক্ষেত্রে, জাস্ট দি অপোজিট সিনারিও you can see in Europe and American universities. They mainly focus on the research. Even এই যে তোমাদের থিওরি গুলো আমি পড়াচ্ছি, এটা যদি ইউরোপিয়ান স্টাইলে হইতো তাহলে দেখতা এখানে অনেক অনেক গ্রাফ, কেমন, অনেক রিসার্চের ডেটা ডকুমেন্টস ওরা এই থিওরি ক্লাসেও প্রেজেন্ট করে। বুঝতে পারছো? ওরা রিসার্চে একজন প্রফেসর যা করে, যে কাজগুলো করছে, সেগুলো আবার সে কি করছে? ক্লাসে এগুলো প্রেজেন্ট করছে লাইক থিওরি। সো বুঝতে পারছো হাউ অ্যাডভান্স আর দে ইন টার্মস অফ এডুকেশন। কেমন? এবং ওরা কোথায় থাকে সবসময়? দেখবা যে 1 to 100, 1 to 200 এর মধ্যে ওদের ইউনিভার্সিটি গুলো থাকে মোস্ট অফ দ্য কেস, ডিউ টু অনলি দিস দে আর ফোকাসিং অন দ্য রিসার্চ। দ্য আলটিমেট পারপাস অফ এনি কি বলে এডুকেশন ইজ রিসার্চ। রিসার্চ ছাড়া এডুকেশন ইম্পসিবল। কেমন? থিওরি দিয়ে হয়তো আমরা কিছুটা বেনিফিটেড হই, বাট আলটিমেট থিং ইজ দ্য প্র্যাকটিক্যাল থিং। তাই না? যে অ্যাকচুয়ালি কি ঘটছে আসলে। লেটস সে আমরাও জি স্যার, প্র্যাকটিক্যাল না করলে আমরা সেটা ফিল করতে পারি না যে কি করতেছি। অ্যাবসলিউটলি। কেমন? এই ধরো যে জিন থেরাপি, তোমরা যদি এখন ল্যাব থাকতো, এটা বায়োটেক ল্যাব, তাহলে আমরা কি করতে পারতাম? সিম্পল এগুলা একটা এক্সিবিশন করা যেত যে হাউ ইট ইজ অ্যাপ্লাই। একটা জিন গান যদি থাকতো তোমাদের ল্যাবে, তাই না? তো এগুলো আমরা হয়তো মাইস বা র্যাটস দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারতাম। কেমন? যে এটার ইফেক্টটা কি আসলে সেটা আমরা দেখতে পারতাম। তো যাই হোক, আলটিমেট পারপাসই হচ্ছে রিসার্চ। এবং একটা স্টুডেন্ট সে যত বেশি প্র্যাকটিক্যাল মুখী, কেমন, রিসার্চের প্রতি ইন্টারেস্টেড হবে, ডেফিনেটলি তার ফিউচার ক্যারিয়ার তত বেশি স্ট্রং হবে। কেমন? তত বেশি স্ট্রং হবে আসলে। এবং সেটা দেশের বাইরে বাইরের ক্ষেত্রে ভেরি ভেরি সিগনিফিকেন্ট। কেমন? দেশের বাইরে কিন্তু জাস্ট এটার উপর ডিপেন্ড করে সবকিছু। তুমি যত রিসার্চ বা তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যত বেশি, তুমি তত উপরে উঠতে পারবে। এবং এটা আমাদের দেশে একেবারেই অলমোস্ট অপোজিট সিনারিও। কেমন? উই ডোন্ট হ্যাভ এনাফ ল্যাব। ইভেন ল্যাবের মধ্যে আমাদের এনাফ ইকুইপমেন্ট নাই। লেটস সে তোমাদের ল্যাব, আমি যেটা ইউজ করছি আমার ব্যাচেলরের সময়, যে ইকুইপমেন্ট গুলো আমি দেখেছি অলমোস্ট দ্য সেম। কেমন? আমি স্টিল কোনো ইমপ্রুভমেন্ট দেখছি না। বুঝতে পারছো? দ্যাট মিনস আমরা যেখানে ছিলাম ওইখানেই আছি আলটিমেটলি।
So we have to focus on research, we have to focus on the lab actually. এবং আরেকটা জিনিস যদি বলি সেটা হচ্ছে ল্যাব রিপোর্ট। কেমন তোমরা যে ল্যাব রিপোর্ট জমা দাও বা আমি যেভাবে যে সময় দিয়েছিলাম, ভেরি অ্যাজ ইউজুয়াল থিং, তাই না? জাস্ট সিম্পল সবাই মিলে একসাথে কোনো রকম একটা ল্যাব, হ্যাঁ কোনো রকম একটা ল্যাব রিপোর্ট জমা দেওয়া। বাট এই ল্যাব রিপোর্টটা বাইরের দেশে কতটা ইম্পর্টেন্ট, একটা সিম্পল ল্যাব রিপোর্ট যদি তুমি জমা দাও তুমি 3 ক্রেডিট পেয়ে যাচ্ছ, এরকমও কোর্স আছে। তুমি একটা ল্যাব কোর্সও ঠিক আছে, ল্যাব রিপোর্ট যখন জমা দিচ্ছ সুন্দরভাবে গুছিয়ে তুমি 3 ক্রেডিট পেয়ে যাচ্ছ ইমিডিয়েটলি। কেন? কারণ তোমার ওই ল্যাব রিপোর্ট কন্টেইনস এনাফ ইনফরমেশন, পারফেক্ট ইনফরমেশন হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য ল্যাব। কেমন ডেটা সহ গ্রাফ সহ তুমি সুন্দরভাবে যখন উপস্থাপন করছো, অনেক সময় নিয়ে তুমি একটা রিপোর্ট তৈরি করছো, দিস ইজ দ্য আলটিমেটলি দ্য ইফেক্টিভ ওয়ান। কেমন? বাট আমরা যে প্র্যাকটিস গুলো করছি এখন, দিস ইজ নট দ্য আইডিয়াল প্র্যাকটিস এট অল। ওকে, দেন হোয়াট ইজ নেক্সট? জেনেটিক ডিজিজ নিয়ে আমরা জেনেছি, তাই না? যে তোমার ডিএনএ মিউটেশনের কারণে এই ধরনের ডিজিজগুলো আমরা ফেস করতে পারি, বা আমাদের প্যারেন্টসরা হয়তো ফেস করছে অলরেডি। ইভেন সাম চিলড্রেন দে কুড ফেস, ফর এক্সাম্পল ডাউন সিনড্রোমের কথা বলছিলাম, যে ডাউন সিনড্রোমটা মেনলি তোমার আফটার দি বার্থ। কেমন? ঠিক বার্থের পরপর কোনো চিলড্রেন ডাউন সিনড্রোম দ্বারা এফেক্টেড হতে পারে। দ্যাট মিনস তার মেন্টাল বা ফিজিক্যাল ডিসএবিলিটি হতে পারে। বুঝতে পারছো? ফিজিক্যাল বা মেন্টাল ডিসএবিলিটি ঠিকভাবে হচ্ছে না, এগুলো তা মেন্টালি কিছু প্রবলেম আছে, ঠিকভাবে কথা বলতে পারছে না। আমি বাংলা ভাষায় যদি বলি আমরা প্রতিবন্ধী, নিশ্চয়ই জানো তোমরা, তাই না? অনেকে জন্মগতভাবে প্রতিবন্ধী হয়। সো দিস ইজ দ্যাট ডিজিজ। কেমন? ডাউন সিনড্রোমের কারণে এই ধরনের প্রবলেম গুলো তোমার হয়ে থাকে, এবং সেটা লাইফ লং ক্যারি হয়। কেমন? লাইফ লং। ইভেন তোমার কিছু ব্লাইন্ডনেস আছে, কেমন? ব্লাইন্ডনেস যেটা ইনবর্ন বা বাইবর্ন ব্লাইন্ডনেস। সো দিস ইজ অলসো দ্য জেনেটিক ডিসঅর্ডার। Then we have discussed about somatic cell line gene therapy and germline gene therapy. এবং যেখানে আমরা বলেছিলাম যে তোমার সোমাটিক বলতে আমরা বোঝাচ্ছিলাম যে আমাদের দেহ কোষের যে বিভিন্ন সেল, সেখানে যখন আমরা জিন থেরাপিটা অ্যাপ্লাই করব তখন এটাকে আমরা বলছি সোমাটিক সেল জিন থেরাপি। আর দেহ কোষ বলতে কি বোঝানো হয়? কোন আইডিয়া বলো তো দেখি তোমাদের? দেহ কোষ কোনগুলো আমাদের? সোমাটিক সেলের কোনো এক্সাম্পল তোমরা জানো কিনা? সোমাটিক সেল বলতে আমরা বোঝাচ্ছি যে আমাদের রিপ্রোডাক্টিভ সেল ছাড়া, কেমন? আমাদের রিপ্রোডাক্টিভ সেল ছাড়া অন্য যে কোনো সেল, ইট কুড বি স্কিন সেল বা বোন ম্যারো সেল বা ব্লাড সেল, কেমন? হোয়াট এভার, ইভেন হার্ট সেল বা লিভার সেল বা হোয়াট এভার আদার যে কোনো সেল এক্সেপ্ট রিপ্রোডাক্টিভ সেল। কেমন? আমাদের যে সেক্সুয়াল অর্গান, ওদের ওই পার্টের যে সেল, সেগুলো বাদ দিয়ে বডির অন্য পার্টের যেসব সেলগুলো আছে, all of these are called somatic cells. কেমন? লেটস সে ধরো নিউরন সেল বা ব্রেন সেল, they are all somatic cells. তো এখানে আমরা কি করব? আমাদের জিনকে অ্যাপ্লাই করব কোথায়? এই ধরনের সেলগুলোতে, স্কিন সেল বা ব্লাড সেল বা বোন ম্যারো সেল, যেখানে আমরা জেনেটিক ডিসঅর্ডার আমরা দেখবো, কেমন? সেখানে আমাদের থেরাপিটা অ্যাপ্লাই করব। And the most important point that we have discussed is that it will not be inherited later generations. আমরা যদি কোনো পেশেন্টকে সোমাটিক সেল জিন থেরাপি অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? তার যে অফস্প্রিং, তার যে চিলড্রেন, ফিউচার জেনারেশন, he or she will not get this therapy. কেমন? এই থেরাপিটা অটোমেটিকলি নেক্সট জেনারেশনে যাবে না। বুঝতে পারছো? এটা বোঝাচ্ছে যে will not be inherited later generations. And একটা important point, another important point is at present all researches directed to correct gene defects in somatic cells. বর্তমানে যে রিসার্চ ইনভেস্টিগেশন গুলো চলছে, they are based on somatic cell gene therapy. কেমন? কারণটা হচ্ছে কি, দিস ইজ মাচ ইজিয়ার দেন দি জার্মলাইন জিন থেরাপি। তো জার্মলাইন সম্বন্ধে আমরা কি জেনেছি খেয়াল করো, ইট ইজ হেরিটেবল। কোনো প্যারেন্ট সে যদি জার্মলাইন জিন থেরাপি সে যদি অ্যাকসেপ্ট করে, সে যদি এই ধরনের থেরাপি নিয়ে থাকে, ডেফিনেটলি তার অফস্প্রিং, তার চিলড্রেন এই থেরাপিটা অটোমেটিকলি পেয়ে যাবে। কেমন? অর্থাৎ তার ক্ষেত্রে আর জিন থেরাপি নিতে হবে না ফ্রম দি আউটসাইড।
And another significant point of this germline gene therapy was বিভিন্ন সেফটি, এথিক্যাল বা টেকনিক্যাল রিজনের কারণে বর্তমানে খুব বেশি রিসার্চ ইনভেস্টিগেশন হচ্ছে না। কেমন খুব বেশি হচ্ছে না, বাট স্টিল হচ্ছে, বাট সোমাটিক সেল জিন থেরাপির চেয়ে কম পরিমাণে হচ্ছে। কেমন এক্ষেত্রে এথিক্যাল রিজন একটা, রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে কাজ করা, তো এথিক্যালি ইট ইজ ইনকারেক্ট। অনেকে মনে করে যে এথিক্যালি ইট ইজ ইনকারেক্ট। অনেকে আবার মনে করে যে এটা যে প্যাশন নিয়ে কাজ করবো আমরা, তার সেফটি এক্ষেত্রে একটা ইস্যু হতে পারে। তার ক্ষেত্রে দেখা যাবে যে আমরা জিন থেরাপি অ্যাপ্লাই করতে গেলে অন্য কোনো ডিজিজ দ্বারা সে অ্যাফেক্টেড হয়ে যেতে পারে, বা তার যে রিপ্রোডাক্টিভ অর্গান সেটা কোনো ক্ষতি হতে পারে, কোনো হার্ম হয়ে যেতে পারে। কেমন অ্যাজ ওয়েল অ্যাজ সাম টেকনিক্যাল রিজন। হোয়াট ডাজ ইট মিন বাই দিস? টেকনিক্যাল রিজন বলতে যে এনাফ ইকুইপমেন্ট, এনাফ মেশিনারিজ হয়তো স্টিল নট অ্যাভেলেবল টু ইনজেক্ট, টু অ্যাপ্লাই দিস কাইন্ড অফ জিন থেরাপি টু দি রিপ্রোডাক্টিভ অর্গানস। কেমন? তো এইসব কারণে রিসার্চার্স যারা, ওরা ভাবছে যে একটা সোমাটিক সেল জিন থেরাপিতে ফোকাস বেশি করা উচিত, কারণ সবকিছু অ্যাভেলেবল নাও। কেমন? তোমার ন্যাচারাল ইকুইপমেন্টস বা সেফটি বা এথিক্যাল নো কনসার্ন অ্যাবাউট সোমাটিক সেল জিন থেরাপি। তো তোমাদের পরীক্ষার জন্য একটা ছোট কোয়েশ্চেন আসবেই। কেমন? সেটা একটু তোমরা লিখে ফেলতে পারো বা নোট ডাউন করতে পারো যে সোমাটিক সেল জিন থেরাপি কেন এত বেশি পপুলার। কেমন? এই দুইটার মধ্যে সোমাটিক সেল জিন থেরাপি ইজ হাইলি পপুলার এন্ড হোয়াই? বুঝতে পারছো? সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দিস কোয়েশ্চেন। আফটার দ্যাট মনোজেনিক ডিজিজ। কেমন? সিঙ্গেল জিন, আমাদের সিঙ্গেল জিন যখন অ্যাফেক্টেড হয়, মিউটেশন হয়, দেন সেটাকে আমরা বলছি মনোজেনিক ডিজিজ। নিশ্চয়ই তোমরা জিনের অনেক অনেক নাম জানো। দেয়ার আর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ জিনস, তাই না? মিলিয়নস অফ জিনস, এবং এদের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের নামকরণ গুলো আছে। আমরা হয়তো জানার চেষ্টা করবো নেক্সট লেসন গুলোতে। লেটস এ গ্যাগ বা পোল, কেমন বিভিন্ন ধরনের জিন কিন্তু আছে, তাদের নামকরণ আছে। তো অনেক সময় আমরা দেখি যে একটা সিঙ্গেল জিন, লেটস এ E7 জিন বা E8 জিন, এরকম যে কোনো একটা সিঙ্গেল জিনে যখন কোনো প্রবলেম হয়, সিঙ্গেল জিনে যখন মিউটেশন হয়, দেন যে ডিজিজ গুলা হবে দে আর কল্ড মনোজেনিক ডিজিজ। কেমন? একটা সিঙ্গেল জিনের যে প্রবলেম। তো ইন দিস কেস এ হেলদি জিন উইল বি ইন্ট্রোডিউসড। তো যে জিনটার এই ধরনের প্রবলেম, সেখানে আমরা একটা হেলদি জিনকে ইনসার্ট বা ইন্ট্রোডিউস করতে পারি। হিমোফিলিয়ার কথা বলা হচ্ছে এবং সিস্টিক ফাইব্রোসিসের কথা বলা হচ্ছে। কেমন? হিমোফিলিয়া নিশ্চয়ই জানো তোমরা যে ব্লিডিং ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের ব্লিডিং হলে সেটা আর থামতে চায় না। কেমন? ইনবর্ন একটা টেন্ডেন্সি যে ব্লিডিং শুরু হয়েছে, কোথাও কেটে গেছে, ইনজুরি হয়েছে, ব্লিডিং হচ্ছে, বাট ইট ক্যানট বি স্টপড। কেমন? আমি চেষ্টা করছি, বাট এটা স্টপ হচ্ছে না ইজিলি। বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর গুলো কাজ করছে না ঠিকভাবে। কেমন? নিশ্চয়ই জানো যে তোমার 1 to 13 দেয়ার আর এ লট অফ ক্লটিং ফ্যাক্টরস হুইচ আর প্রোটিনস ইন নেচার। এরা কাজ করে নরমালি ব্লিডিং এর সময়, দে উইল অ্যাক্ট। বাট ইন দিস ডিজিজ, হিমোফিলিয়া ডিজিজের ক্ষেত্রে, this kind of clotting factors are depressed. কেমন? They cannot function. So this is what we call hemophilia disease. এবং এটাও কি ইনহেরিটেড ডিজিজ। কোন প্যারেন্টস এ থাকলে ডেফিনেটলি এটা চিলড্রেনের মধ্যে চলে আসবে। কেমন? ইন মোস্ট অফ দ্য কেস। And then the second point, cystic fibrosis, another very common genetic disease. So cystic fibrosis কি হয়? এখানে আমাদের যে লাংস, কেমন? আমাদের লাংস এফেক্টেড হয়। লাংসের মধ্যে মিউকাস বা আদার লিকুইড গুলো অ্যাকুমুলেট করে। কেমন? দেন আমাদের যে কফিং প্রবলেম, আমাদের ব্রিদিং প্রবলেম, কেমন? এই ধরনের সিরিয়াস কমপ্লিকেশন গুলো দেখা দেয়। একটা সময় নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। তো লাংসের এই যে সিরিয়াস কন্ডিশন, সেটাকে আমরা বলছি সিস্টিক ফাইব্রোসিস। কেন হচ্ছে? ডেফিনেটলি ইন টার্মস অফ জিন ডিফেক্ট, কেমন? জিনের মিউটেশনের কারণে এই ধরনের প্রবলেম গুলো হচ্ছে। এবং ট্রিটমেন্ট কিভাবে করবো তাহলে? ডেফিনেটলি উই আর হ্যাভিং রাইট নাও সাম সর্ট অফ ট্রিটমেন্ট এগেইনস্ট দিস। এবং সেই ট্রিটমেন্ট নিয়ে আমরাও কিন্তু কথা বলবো। কেমন? আমাদের লেসনে দিস ইজ অলসো দ্য পার্ট। ওকে, দেন we have discussed about multifactorial disease. কেমন? যে অনেকগুলা ডিজিজ আছে আমরা যেগুলো জানি অলরেডি, ডায়াবেটিস বা ক্যান্সার বা এইডস,
এরা শুধু যে জেনেটিক কারণেই হয়, নাথিং লাইক দ্যাট। কেমন এদের ক্ষেত্রে তোমার জিনস অ্যাজ ওয়েল অ্যাজ সাম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস অলসো রেসপন্সিবল। সো জিন এ, জিন বি বা জিন সি, এখানে জাস্ট একটা কম্বিনেশন দেখানো হচ্ছে। কেমন যে ইন্টারাকশন অফ মোর দেন ওয়ান জিন, they could lead to this kind of diseases, plus বিভিন্ন ধরনের environmental factors, they could lead to this kind of diseases. কেমন ডায়েট প্রবলেম বা ল্যাক অফ এক্সারসাইজ, obesity বা ইনফেকশন, তাই না? So there could be multiple reasons. একটা জেনেটিক ডিফেক্ট ডেফিনেটলি নাম্বার ওয়ান রিজন হচ্ছে তোমার মিউটেশনের কারণে, প্লাস এই মিউটেশনকে আবার অ্যাক্সেলারেট আরো ইনফ্লুয়েন্স করতে পারে কারা? এই ধরনের ফ্যাক্টরস গুলো, কেমন ডায়েট বা এনভায়রনমেন্ট বা ইনফেকশন, obesity, some other health conditions could affect the gene. কেমন এরা মিউটেশনকে হয়তো ত্বরান্বিত করবে, যেটা আমি আগেও বললাম। লেটস সে ধরো যে তোমার ইউভি রেডিয়েশন, কেমন সানলাইট থেকে আমরা পাচ্ছি ইউভি রেডিয়েশন, সেটা যদি খুব এক্সেস অ্যামাউন্টে যায় আমাদের বডিতে, আমাদের সেলে, কি করতে পারে সে? ইট কুড ক্রিয়েট মিউটেশন ইন দ্য ডিএনএ। কেমন ইউভি রেডিয়েশন অ্যাজ ওয়েল এজ এক্স রে, ইভেন তোমার আলফা বিটা বা গামা রে যেগুলো আছে, যদি এক্সেস অ্যামাউন্টে যায় আমাদের বডিতে, ডেফিনেটলি দে উইল ক্রিয়েট দিস কাইন্ড অফ মিউটেশন। এবং এই মিউটেশনের কারণে কি হচ্ছে? এই ধরনের জেনেটিক ডিজিজগুলো সৃষ্টি হচ্ছে। ইভেন তোমার কিছু কেমিক্যালসের কথা বলতে, ফর এক্সাম্পল বেনজিনের কথা বলতে পারি, কেমন বেনজিন বা তোমার অ্যাসিটোন, এই ধরনের কিছু কেমিক্যাল, দে আর হাইলি কার্সিনোজেনিক। কিভাবে এরকম করছে? জাস্ট এরকম মিউটেশন ওরা করছে, ডিএনএ নর্মাল স্ট্রাকচারকে ব্রেকডাউন করছে, এন্ড দেন দিস ইজ লিডিং টু দ্যাট ডিজিজ। তো জেনেটিক ডিজিজ গুলো যে সব সময় আমরা প্যারেন্টস থেকে পাবো, নাথিং লাইক দ্যাট। হইতে পারে এটা যে আমরা প্রথম এফেক্টেড হচ্ছি এইসব ফ্যাক্টরস এর কারণে, কেমন, এন্ড দেন সেটা আমাদের ফিউচার জেনারেশনে চলে যাচ্ছে। ওকে, and then we have a detailed discussion about this. We had two approaches. কেমন দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে আমরা আমাদের জিন থেরাপিকে অ্যাপ্লাই করতে পারি। কেমন there are two very important approach, কিভাবে আমরা আমাদের জিন থেরাপিকে বডিতে দিতে পারি, কেমন কিভাবে আমরা অ্যাপ্লাই করব এই থেরাপিটা। তো খেয়াল করো there are two ways, একটাকে আমরা বলছি কি ইন ভিভো জিন থেরাপি, on the left খেয়াল করো ইন ভিভো জিন থেরাপি, and on the right ex vivo gene therapy. So এই দুইটা অ্যাপ্রোচের মাধ্যমে we are applying every kind of gene therapy. So what is here written? It is the direct delivery of genes into the cells of a particular tissue in the body. So in vivo ক্ষেত্রে what we are actually doing, এক্ষেত্রে আমরা আমাদের থেরাপিটাকে ডাইরেক্টলি ইনজেক্ট করছি, ডাইরেক্টলি ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে কি করছি? অ্যাপ্লাই করছি। কেমন এটা একটা সলিউশন তৈরি করছি জিন থেরাপি, এই সলিউশনটাকে আমরা কি করছি? আমরা আমাদের বডিতে ইনজেক্ট করছি। সো হোয়াট ইজ হিয়ার অ্যাকচুয়ালি রিটেন? খেয়াল করো therapeutic gene, কেমন দিস ইজ আওয়ার therapeutic gene and this is the simple plasmid vector, and then আমাদের টার্গেট কি? এটাকে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দিব, তাই না? এখানে ও যদিও এই স্টেপটা নাই, এটাকে আমরা ব্যাকটেরিয়াতে কি করব? ক্লোনিং করব, so that a lot of therapeutic genes are produced inside the bacteria. And then what's the next step? The therapeutic gene is packaged into a delivery vehicle such as the retrovirus. Then আমরা কি করব? আমাদের এই যে থেরাপিউটিক জিন সেটাকে কি করব? একটা ভাইরাসের মধ্যে সেটাকে ইনসার্ট করব। কেমন ভাইরাসের যেখানে জেনেটিক ম্যাটেরিয়াল গুলো থাকে সেখানে আমরা ইনসার্ট করব এটাকে। Why we need a virus? We need this virus to carry our DNA. আমাদের যে থেরাপি সেটাকে ক্যারি করার জন্য we are using a virus. কেমন সেটা রেট্রোভাইরাস হতে পারে, অ্যাডেনোভাইরাস, হার্পিস ভাইরাস, হোয়াটএভার। এবং ওই ভাইরাসটাকে আমরা কি করব? ডেফিনেটলি যাতে সে প্যাথোজেনিক না হয় এইভাবে আমরা এটাকে ট্রিট করব, এইভাবে আমরা এটাকে ইউটিলাইজ করব। কেমন এ নন প্যাথোজেনিক ভাইরাস আমরা ইউজ করব, বা প্যাথোজেনিক হলেও সেটাকে কি করব? কনভার্ট করব নন প্যাথোজেনিকে, সো দ্যাট ইট ক্যানট স্প্রেড এনি ডিজিজ ইনসাইড আওয়ার বডি। তো আমাদের যে থেরাপিউটিক জিন সেটাকে আমরা কোথায় নিচ্ছি? ভ্যাক্টরের মধ্যে দিচ্ছি। দেন কি করছি দেখো, দিস ইজ ইন এ সলিউশন। ভাই বোন আজ এইভাবে আমরা দিচ্ছি, দিস ইজ ইনসাইড এ সলিউশন। কেমন একটা সিম্পল সলিউশনের মধ্যে এই জিনিসগুলো আছে এখন। দেন উই আর ইনজেক্টিং দ্যাম ইনটু দ্য পেশেন্ট। কেমন লেটস সে ইন্ট্রাভেনাস রুট, অনেক দেয়ার আর মেনি রুটস, সেগুলো নিয়ে আমরা কথা বলবো।
যে কোন কোন রুটসে আমরা দিচ্ছি। তো এখানে যেটা লেখা আছে যে ইনজেক্টেবল ফর্ম, কেমন ইনজেক্টেবল এবং ইন্ট্রাভেনাস ইনজেকশন নরমালি। দেওয়ার পর কি হচ্ছে দেখো, আমাদের যে ড্রাগ যেটা আমরা চিনতে হবে, যেটা আমরা অ্যাপ্লাই করছি, সেটাকে আমরা এমন ভাবে ডিজাইন করছি সো দ্যাট ইট ক্যান রিচ ইনটু দ্য টার্গেট অর্গান। সো এক্ষেত্রে যেটা টার্গেট অর্গান লেখা আছে, দিস ইজ দ্য লিভার। লিভারে কোনো জেনেটিক ডিসঅর্ডার হচ্ছে বা কোনো কারণে মিউটেশন হচ্ছে এখানে, and our purpose is to reach our medicine into the liver. So then we are designing this, we are cloning it, insert it into the virus, we should inject it, and then it will goes down the liver. কেমন লিভার সেলের যে নিউক্লিয়াস, খেয়াল করো, লিভার বলতে এখানে শুধু লিভারই না, লিভার সেলের মধ্যে যে নিউক্লিয়াস সেখানে পর্যন্ত সে চলে যাবে, এন্ড গিয়ে কি করবে, সে কারেক্ট করবে। আচ্ছা, তোমাদের ক্যাপ্টেন কি ইয়েতে, আই মিন ইন্টার্নশিপ করছে নাকি রাব্বানি? তোমরা জানো কেউ? তোমাদের একটা গ্রুপ মানে ইন্টার্নশিপে আছে না? রব্বানিরও ইন্টার্নশিপে আছে স্যার। রাইট, সো লিখলো আর কি যে 8-9 জন তোমরা জয়েন করতে পারতেছো না, এরকম লিখছো। যাই হোক, সো উই শুড ক্যারি ইট আপ। সো দ্য ফার্স্ট থিং ইজ যে আমরা আমাদের জিন থেরাপি, যেমন আমাদের যে ডিএনএ সেটাকে ডিজাইন করব সো দ্যাট ইট ক্যান টার্গেট দ্য টার্গেট অর্গান। কেমন, লেটস সে আমাদের লিভারটা হচ্ছে এক্ষেত্রে টার্গেট অর্গান। সো ডেফিনেটলি আমাদেরকে এমন ভাবে আমাদের প্রোডাক্টটাকে ডিজাইন করতে হবে সো দ্যাট ইট ক্যান রিচ আওয়ার টার্গেট অর্গান, যেখানে কি আছে, জেনেটিক ডিফেক্ট আছে, যেখানে মিউটেশন আছে। কেমন? সো আলটিমেটলি ইট উইল রিচ ইনটু দ্য নিউক্লিয়াস অফ দ্য লিভার সেল, and then it will produce the therapeutic proteins. আমরা এই যে ডিএনএ দিচ্ছি, খেয়াল করো, ডিএনএ দিচ্ছি বা জিন দিচ্ছি, আলটিমেটলি এরা কি করবে নিশ্চয়ই জানো তোমরা, জিন এক্সপ্রেশন করবে, তাই না? ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনের মাধ্যমে they will produce some therapeutic proteins and which will be active against the disease. কেমন, যেসব ডিফেক্টিভ প্রোটিনের জন্য আমাদের ডিজিজ গুলো হচ্ছিল, সেই ডিফেক্টিভ প্রোটিন গুলো will be replaced, সেগুলো রিপ্লেস হবে by the good protein, by the healthy protein. সো প্রোটিন যেহেতু আমরা কি করছি না, ডাইরেক্টলি দিচ্ছি না, আমরা ইনডাইরেক্টলি বিভিন্ন ধরনের জিন থেরাপি আমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করছি, এবং দিস ইজ মোর ইফেক্টিভ। দে ক্যান ক্রস দ্য সেল মেমব্রেন এন্ড দেন গো ইনটু দ্য নিউক্লিয়াস। যেমন এক্ষেত্রে কিন্তু অনেকগুলো চ্যানেল আছে, তোমার সেল মেমব্রেন ক্রস করতে হবে, এরপরে তোমার নিউক্লিয়ার মেমব্রেন ক্রস করতে হবে, তারপরে কোথায় যাবে, ইট উইল গো ইনটু দ্য নিউক্লিয়াস এন্ড এক্সার্ট ইটস ফাংশন। এই ধরনের থেরাপির কাজই কি, কোথায় যাওয়া, ডেফিনেটলি নিউক্লিয়াসে যেতে হবে, কারণ নিউক্লিয়াসে কি আছে, আমাদের ডিএনএ, আরএনএ, তাই না, জেনেটিক ম্যাটেরিয়াল গুলো আছে। সো দিস ইজ দ্য ওয়ে উই ক্যান অ্যাপ্লাই আওয়ার জিন থেরাপি ইন ভিভো রুট। কেমন, ইন ভিভোর মাধ্যমে সেটা আমরা করতে পারি। অন দি আদার হ্যান্ড, ইফ উই থিঙ্ক অ্যাবাউট এক্স ভিভো জিন থেরাপি, কেমন, জাস্ট দি অপোজিট সিনারিও। এক্স ভিভো বলতে আমরা বোঝাচ্ছি যে ইন ভিট্রো, কেমন, বডির বাইরে যদি আমরা জিন থেরাপিটা অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলছি এক্স ভিভো। এক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের কি হচ্ছে না, পেশেন্টে আমরা ডাইরেক্টলি ইনজেক্ট করে দিচ্ছি, বাট এক্ষেত্রে কি করছি, খেয়াল করো, দিস ইজ লিটল বিট ডিফারেন্ট। সো এক্ষেত্রে আমরা ট্রান্সফার অফ জিনস টু দ্য কালচার সেলস এন্ড রি-ইনসারশন, এক্ষেত্রে আমরা পেশেন্টের বডি থেকে কিছু অ্যাডাল্ট স্টেম সেল নিয়ে আসবো। কেমন, স্টেম সেল আমরা নিয়ে আসবো ফ্রম দি পেশেন্ট। স্টেম সেল বলতে আমরা বোঝাচ্ছি মেইনলি ইট ইজ কালেক্টেড ফ্রম দি বোন মেরো। কেমন, আমাদের স্কিন বা আমাদের বোন মেরো থেকে কিছু নির্দিষ্ট সেল, যেগুলাকে আমরা যে কোনো সেলে কনভার্ট করতে পারি। ধরো আমরা বোন মেরো থেকে কিছু সেল নিচ্ছি, দেন আমরা এটাকে কেমিক্যালি মডিফাই এমন ভাবে করতে পারি যাতে এই সেলগুলা থেকে আমরা তোমার হার্ট সেল বা তোমার লিভার সেল বা কিডনি সেল, কেমন বিভিন্ন অর্গানের যে সেল, সেটাতে আমরা কনভার্ট করতে পারি ইজিলি। সো এদেরকে আমরা বলছি স্টেম সেল, যাদেরকে খুব ইজিলি আমরা কি করতে পারি, সায়েন্টিফিক্যালি মডিফাই করতে পারি ইনটু এনি কাইন্ড অফ সেল। অনেক সময় কি হয়, সেল ইনজুরি হয়, তাই না, টিস্যু ইনজুরি হয়। ইন দিস কেস
স্টেম সেল থেরাপি কুড বি দ্য বেস্ট ওয়ান। এক্ষেত্রে আমরা বডি থেকে সেল নিব, বোন মেরু থেকে লেটসে কালেকশন করব সার্জিক্যাল ওয়েতে, দেন কি করব, সেটার মাধ্যমে ওই যে ইনজুরি হয়েছিল যে সেলগুলো সেগুলো আমরা তৈরি করব, and then after that we should apply it into the body. কেমন? সো দিস ইজ দ্য ভেরি মডার্ন টেকনিক। যে স্টেম সেল, এটা নিয়ে কিন্তু পৃথিবীর অনেক জায়গায়, আই মিন ইউরোপ আমেরিকাতে কোর্সই আছে, এমফার্ম বা তোমার এমফার্ম না এমএসসি, এমএসসি ইন বায়োটেকনোলজি, তোমার পিএইচডি বা পোস্টডক, কেমন, শুধু স্টেম সেলের উপরে। অর্থাৎ স্টেম সেল নিয়ে অনেক অনেক গবেষণা কিন্তু চলছে, কেমন, নাওয়াডেজ, যে তোমার একটা সেলকে নিয়ে কিভাবে আমরা অন্য সেল এটাকে কনভার্ট করতে পারি, এবং কোনো ইনজুরি, কোনো বড় ধরনের টিস্যু ড্যামেজ যদি হয়, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস যেসব জায়গায় হয়, কেমন, নিশ্চয়ই জানো ক্যান্সারের সময় কি হয়, আমাদের হেলদি সেলগুলো ড্যামেজ হয়। সো ইন দিস কেস এই ধরনের স্টেম সেল কুড বি দ্য গ্রেট অপশন টু ট্রিট। কেমন, যাই হোক, এটা নিয়ে আমরা আরো জানার চেষ্টা করবো, কেমন, ইন আওয়ার ফিউচার লেসনস। সো আমরা কি করব, খেয়াল করো, আমরা পেশেন্ট থেকে এই ধরনের স্টেম সেলগুলো নিয়ে আসবো, নিয়ে এসে কি করব, উইল সেট আপ এ পেট্রি ডিশ। আমরা সিম্পল একটা পেট্রি ডিশের মধ্যে ইনসার্ট করব এই ধরনের সেলগুলোকে। Then the therapeutic gene is packaged into the delivery vehicle such as the retrovirus and introduced into the cell. And then এখানে আমাদের এই যে দুইটা জিনিস, আমাদের জিন এবং যে ভাইরাস, এই দুইটাকে এখানে আমরা অ্যাপ্লাই করব, কেমন, into a suitable media so that these cells can grow. বুঝতে পারছো? আমরা একটা সুন্দর মিডিয়া এখানে দিব এবং স্টেম সেলের এবিলিটি আছে এখানে গ্রো করা ইনসাইড দিস পেট্রি ডিশ। এবং এরপরে কি হবে ঘটনাটা নিশ্চয়ই জানো, যে এই যে প্রত্যেকটা স্টেম সেল এখানে আছে, এদের মধ্যে আমাদের যে থেরাপিউটিক জিন, কেমন, আমাদের জিন থেরাপি কি করবে, এটার ভিতর এন্টার করবে, কেমন, এই স্টেম সেলগুলোর ভিতরে আমাদের জিন থেরাপিটা আমরা অ্যাপ্লাই করলাম। এন্ড ফাইনালি এরপরে কি করব আমরা, দেখো, the genetically modified cells are reintroduced into the patient, and then after that সেটাকে আমরা ইনজেকশন এর মাধ্যমে কোথায় দিব, পেশেন্টে দিব, and then it will reach into the liver. That means it is the indirect method. এখানে আমরা ডাইরেক্টলি দিচ্ছিলাম, আর কিছু দরকার ছিল না, বাট এখানে আমরা ল্যাবরেটরি টেকনিক, দেন সার্জিক্যাল ওয়েতে কি বলে স্টেম সেল কালেকশন করা, তাই না, দেন এটাকে আবার তোমার প্রপাগেশন করা, দেন এগুলোকে সিলেকশন করা, কেমন, তারপরে এটাকে রিইনসারশন করা। সো দেয়ার আর এ নাম্বার অফ স্টেজেস ইনভলভড ইন দ্য মিডল, কেমন, অনেকগুলো স্টেজ এখানে আছে, প্লাস এখানে আমাদের কি লাগতেছে, আমাদের সার্জিক্যাল মেথড, পেশেন্ট থেকে কিছু নির্দিষ্ট সেলকে বের করে নিয়ে আসতে হচ্ছে, দেন ল্যাবে সেটাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, আফটার দ্যাট সেটাকে আমরা বডিতে অ্যাপ্লাই করতেছি। সো দেয়ার আর এ নাম্বার অফ স্টেজেস ইনভলভড ইন দিস মেথড, কেমন, এবং ইট ইজ মোর কমপ্লেক্স মেথড। অন দি আদার হ্যান্ড, ইন ভিভো জিন থেরাপি ইজ ভেরি মাচ পপুলার ওয়ান। এক্ষেত্রে একজন সিম্পল, একজন ডক্টর, একজন বায়োটেকনোলজিস্ট খুব ইজিলি এই ধরনের থেরাপিগুলো সে দিতে পারে, তাই না, জাস্ট আফটার সাম ডেজ অফ ট্রেনিং। ইনজেক্টেবলস, ইনজেকশন, ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে it can be easily applied, but ex vivo it needs some sort of extensive training, তাই না, যেহেতু এক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, অ্যাডাল্ট স্টেম সেলকে কালেকশন করতে হচ্ছে ফ্রম দি বোন মেরু, সো ইটস এ কমপ্লেক্স জব। এন্ড দেন সেটাকে ল্যাবে আমাদের কি করতে হচ্ছে, আমাদের থেরাপি অ্যাপ্লাই করতে হচ্ছে, সেটাকে প্রপাগেশন করতে হচ্ছে, এন্ড ফাইনালি রিইনসারশনের দিকে আমরা যাচ্ছি। সো ডেফিনেটলি ইটস এ টাফ মেথড, তাই না, মোর কমপ্লেক্স মেথড, মোর টাইম কনজিউমিং, মোর এক্সপেন্সিভ মেথড। সো পরীক্ষায় যদি তোমাদের কোয়েশ্চেনটা আসে যে write down some basic difference between in vivo and ex vivo gene therapy, বা which one is difficult, which one is complex one and why, অথবা which one is more popular, more common and why, তাই না, সো এই ধরনের কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি ইউ ক্যান আনসার লাইক দিস, যে কেন এটা ইজিয়ার মেথড, কেন এটা মোর পপুলার মেথড, কেমন, সো দিস ইজ হাউ ইউ ক্যান আনসার, you can reply the questions on the script. And these are the flow chart. কেমন, এই flow chartটা already we have explained. কেমন, কি কি করলাম না করলাম we have already explained. So just আমি একটু পড়ে যাই, দেখো, isolate cells with genetic defects from a patient. That means কিসের কথা বলা হচ্ছে, স্টেম সেলের কথা বলা হচ্ছে। Grow the cells in the culture, introduce the therapeutic genes, তাই না, আমরা therapeutic genes কে অ্যাপ্লাই করলাম পেট্রি ডিশে,
সিলেক্ট জেনেটিক্যালি কারেক্টেড সেলস অ্যান্ড গ্রো। যেসব তোমার স্টেম সেলগুলা, কেমন, যেগুলোতে প্রপারলি আমাদের মেডিসিনটা প্রবেশ করেছে, এন্ট্রি করেছে, সেগুলাকে আমরা কি করলাম, সিলেকশন করলাম এবং এদেরকে সিলেক্টিভলি আমরা গ্রো করলাম। এন্ড দেন উই শুড ট্রান্সপ্লান্ট দোজ সেলস। কেমন, তারপরে আমরা ওই স্টেম সেলগুলাকে কি করলাম, ঠিক লিভারের উপযোগী করে সেটাকে আমরা অ্যাপ্লাই করলাম। And then finally, definitely it will reach into the nucleus of the patient. তাই না, আমাদের লিভার সেলে যাবে, লিভার সেলের নিউক্লিয়াস এসে যাবে, and then it will exert its effects. তাই না, একটা ডিএনএ বা একটা জিন থেরাপি যখন দিব, এটা টার্গেটই হবে কোথায়, ইন দ্য নিউক্লিয়াস। কেমন, নিউক্লিয়াসে গিয়ে তারপরে ওর যে ওয়ার্কিং মেকানিজম, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সে ওখানে গিয়ে পাবে। And transcription translation, তোমার therapeutic proteins will be produced in the end, and that will ultimately could benefit our disease. কেমন, আমাদের ডিজিজের জন্য this would be the beneficial things. Therapeutic proteins will be replaced by, defective genes will be replaced by this kind of therapeutic proteins or therapeutic genes. Okay. And one great example of this ex vivo gene therapy, কেমন, এক্স ভিভো বা যেটাকে আমরা বলি অন্য ভাষায় যে তোমার ইন ভিট্রো, কেমন, এক্স ভিভোর আর একটা নাম হচ্ছে ইন ভিট্রো। সো যাই হোক, এক্স ভিভো জিন থেরাপির একটা কমন এক্সাম্পল, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে যে তোমার ফর দি ফার্স্ট টাইম, কেমন, একেবারে সর্বপ্রথম 1990 এর দিকে যখন এই থেরাপিটা অ্যাপ্লাই করা হয়েছিল, 4 বছর বয়সী একটা মেয়ে যে অ্যাডাইস্কিড নামে একটা জেনেটিক ডিজিজে আক্রান্ত ছিল, কেমন, ঠিক ওই পেশেন্টের ক্ষেত্রে এই জিন থেরাপিটাকে অ্যাপ্লাই করা হয়েছিল এবং এক্স ভিভো ওয়েতে। কেমন, সো 4 বছর বয়সী যে মেয়ে, ও নাম ছিল অ্যাশান্টি ডি সিলভা ফ্রম দ্য ইউএস। কেমন, she was an US citizen and suffering from অ্যাডাইস্কিড ডিজিজ। সো অ্যাডাইস্কিড ডিজিজ বলতে কি বোঝাচ্ছি, এডিনোসিন ডিঅ্যামাইনেজ সিভিয়ার কম্বাইন্ড ইমিউনি ডেফিসিয়েন্সি। কেমন, ফুল ফর্ম এডিনোসিন ডিঅ্যামাইনেজ, ইটস অ্যান এনজাইম। স্কিড বলতে আমরা বোঝাচ্ছি সিভিয়ার কম্বাইন্ড ইমিউনি ডেফিসিয়েন্সি, অর্থাৎ এডিনোসিন ডিঅ্যামাইনেজ এই এনজাইমের জন্য যে জিনগুলো রেসপন্সিবল, সেই জিনের ডিফেক্টের কারণে কি হচ্ছিল বা ডেফিসিয়েন্সির কারণে এই ডিজিজটা হচ্ছিল, যেখানে আবার ইমিউনি ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছিল। দ্যাট মিনস এই এনজাইমটার অভাবে আলটিমেটলি ওই পেশেন্ট, ওই অ্যাশান্টি ডি সিলভা, সে তোমার সিভিয়ারলি তার ইমিউন সিস্টেম ডিসরাপ্টেড ছিল। কেমন, তার ইমিউন সিস্টেম অনেকটা অকার্যকর হয়ে গিয়েছিল ইন দ্যাট এজ, এবং সে বিভিন্ন ধরনের ইনফেকশনস, কমপ্লিকেশনে আক্রান্ত হচ্ছিল এট দ্যাট টাইম। তখন গবেষকরা ধরতে পারলো যে শি ইজ সাফারিং ফ্রম দিস ডিজিজ অ্যাকচুয়ালি, এন্ড আফটার দ্যাট দে অ্যাপ্লাইড ফর দি ফার্স্ট টাইম সাকসেসফুলি দিস এক্স ভিভো জিন থেরাপি। কেমন, এটাই ছিল হিস্টোরিতে কিন্তু সর্বপ্রথম তোমার জিন থেরাপি সাকসেসফুলি ইমপ্লিমেন্টেশনের ঘটনা, কেমন, 1990 দিকে। সো খেয়াল করো, দিস ওয়াজ কজ ডিউ টু দ্য ডিফেক্ট ইন দ্য জিন কোডিং ফর দি অ্যাডা। কেমন, এই যে অ্যাডা তৈরি করার জন্য, এই এনজাইমটা তৈরি করার জন্য যে জিনগুলা ছিল, সেই জিনগুলার ডিফেক্ট বা মিউটেশন, কেমন, কোডিং ডিফেক্ট, কোডিং অ্যাবনর্মালিটি, এটার কারণেই আলটিমেটলি অ্যাডাইস্কিড এই রোগটা হয়েছিল। এন্ড হোয়াট ওয়ার দ্য আফটার ইফেক্ট? আফটার ইফেক্ট ছিল এরকম যে ডিঅক্সি অ্যাডিনোসিন অ্যাকুমুলেট এন্ড ডেস্ট্রয়স দ্য টি লিম্ফোসাইট। কেমন, আমাদের ওই পেশেন্ট যে, কেমন, 4 years old গার্ল, ওর যে টি লিম্ফোসাইট ছিল, ডব্লিউবিসির মধ্যে যে টি লিম্ফোসাইট, সেগুলো ডেস্ট্রয় হয়েছিল। ডেস্ট্রয় বলতে এটা লেভেলটা অনেক 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 কমে গিয়েছিল আলটিমেটলি, এবং অ্যাজ এ রেজাল্ট তার ইমিউন সিস্টেম ওয়াজ হাইলি ডিসরাপ্টেড। কেমন, ইম্পেয়ার্ড একটা ইমিউন সিস্টেম তার ডেভেলপ করেছিল ইন দি এন্ড। And then what could happen? What was happening? Disrupts immunity, suffer from infectious disease and die at the young age. এই পেশেন্ট ডাই হয়েছিল নাথিং লাইক দ্যাট। বলা হচ্ছে এটা যে এরকম ডিজিজ যদি হয় তাহলে একজন পেশেন্ট খুব ইজিলি সে মারা যেতে পারে পর্যন্ত। কেমন, কারণটা কি, ইমিউন সিস্টেম এক্ষেত্রে উইকেন্ড, সো সে খুব ইজিলি বিভিন্ন ইনফেকশন ডিজিজ দ্বারা আক্রান্ত হতেই পারে খুব ইজিলি। দেখো আমাদের বডিতে there are millions of ব্যাকটেরিয়া, তাই না?
a lot of viruses already existing. এবং তারা কি করতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি করতে পারে, তাই না? বিভিন্ন ভাইরাল ডিজিজ, ব্যাকটেরিয়াল ডিজিজ এন্ড আদার ইনফেকশনস দে ক্যান প্রডিউস। বাট আমাদের ইমিউন সিস্টেম ইজ ভেরি ভেরি স্ট্রং ইন নর্মাল সার্কামস্ট্যান্সেস। কেমন? উই হ্যাভ এনাফ টি লিম্ফোসাইট, উই হ্যাভ এনাফ WBC, they can attack